সাব্বিরকে নিউজিল্যান্ড সফরে জাতীয় দলে নেয়ার ব্যাপারে কিছুই জানেন না বিসিবি সভাপতি, দায় চাপালেন সিনিয়র ক্রিকেটারদের ওপর। আমি এখন পর্যন্ত শিওর না যে সাব্বিরের ইনক্লুশনের কারণটা কি, এটা ওদের উপরেই ছেড়ে দিয়েছি। পাল্টাপাল্টি বক্তব্য শৃঙ্খলা কমিটির দুই শীর্ষ কর্তার। সাব্বিরের যে মাত্র কয়েকটা দিন ছিল, প্রেসিডেন্ট সাহেবই এটা আর কি তাকে মাপুক করে দিয়েছে। কেউ চাহিদার কারণে যে কমানো হয়েছে তা না, এটা টিমের প্রয়োজনে। দেখছিলেন বিশেষ শিরোনাম রাতের সময়, সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শপথ নেয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত ঐক্যফ্রন্ট নেতা সুলতান মনসুরের। দলের সিদ্ধান্ত না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সুব্রত চৌধুরীর। কেরানীগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল স্কুল পড়ুয়া ভাই বোনের। রাজধানীতে বড় ভাইকে বিমানবন্দরে বিদায় জানাতে সে লাশ হলেন ছোট ভাই ও ভগ্নিপতি। কোনোভাবেই সড়কে ফিরছে না শৃঙ্খলা। প্রধানমন্ত্রীর নির্দেশের পর বিভাগীয় শহরের হাসপাতালের পরিস্থিতি কিছুটা পাল্টালেও উন্নতি নেই জেলা শহরে। উপস্থিতি মনিটরিংয়ে গঠন হচ্ছে সেল, জানালেন মন্ত্রী। ক্ষমতার অপব্যবহার করে পার পাওয়া যাবে না, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম জিয়ার সাজা বাড়ানোর হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে পর্যবেক্ষণ। এবং ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নেপালের প্রতিবেদনে পাইলটকে ভুলভাবে দায়ী করা হয়েছে। প্রতিক্রিয়া বাংলাদেশের, যথাযথ নির্দেশনা দেওয়া হয়নি এটিসি টাওয়ার থেকে। বিতর্কিত ক্রিকেটার সাব্বির রহমানকে বাংলাদেশ জাতীয় দলে নেয়ার ব্যাপারে অবগত নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সময় সংবাদকে তিনি জানিয়েছেন, এই দায় সিনিয়র ক্রিকেটারদের। সেই সঙ্গে পাপন হুঁশিয়ারি দেন, সাব্বির আর কোনো বিতর্কে জড়ালে আজীবন নিষিদ্ধ হবেন। তবে তিনি এও বলেছেন, নিউজিল্যান্ড সফরে শৃঙ্খলার মধ্যে থাকলে বিশ্বকাপ দলে থাকবেন সাব্বির। বিস্তারিত হুমায়ুন কবির রোজের রিপোর্টে। আমি পরিষ্কার করে দিই, এটা টোটালি আমাদের অধিনায়কের পছন্দের। সাব্বিরকে দলে নেওয়ার ব্যাপারে দল ঘোষণার দিন অধিনায়ক মাশরাফির কোর্টে বল ঠেলে দিয়েছিলেন প্রধান নির্বাচক। আসলে বাস্তবতা কি জানতে চাওয়া হয়েছিল বিসিবি সভাপতির কাছে। তিনি উত্তরে যা বললেন তাতে জন্ম দিল আরও নাটকীয়তার। কারণ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েও কিছুই জানেন না পাপন। আমি এখন পর্যন্ত শিওর না যে সাব্বিরের ইনক্লুশনের কারণটা কি, এটা ওদের উপরেই ছেড়ে দিয়েছি। স্কোয়াড সিলেকশনে আমি বেশি জড়িত ছিলাম, কিন্তু গত 3 মাস 4 মাস ধরে কিন্তু আমি একেবারেই আলাদা। তবে কি সাব্বির কোনো অদৃশ্য শক্তির ইশারায় বাংলাদেশ দলে? এমন প্রশ্নেই ভারী হয়ে উঠেছে দেশের ক্রিকেট আকাশ। তবে বাস্তবতা হলো সাব্বিরের ব্যক্তিগত কর্মকাণ্ডে খুবই বিব্রত ক্রিকেট বোর্ড। তাই এবার ভুল করলে আজীবনের নিষেধাজ্ঞা আসবে সাব্বিরের ক্রিকেট অধ্যায়ে। সাব্বিরও জানে, সকলেই জানে যে এটাই তার শেষ সুযোগ। এরপর কিন্তু কোনো অবস্থাতেই সে আর থাকার কোনো সুযোগ নেই যদি আরেকবার এরকম ধরনের অন্যায় কাজ করে। সাব্বির কিভাবে কিংবা কার হাত ধরে ফিরলেন বাংলাদেশ দলে, এ ব্যাপারে বোর্ড সভাপতি কিছুই জানেন না। কিন্তু জানেন 2019 বিশ্বকাপ দলে সাব্বির ঠিকই থাকছেন, এমনটাই আগাম জানালেন তিনি। 15 জনের স্কোয়াডে আছে বলে যে 11-এ থাকবে এরকম কোনো কথা এখন পর্যন্ত আমরা শুনিনি। এমনও হতে পারে যে তাকে ওই কন্ডিশনের সাথে ওয়ার্ল্ড কাপের জন্য ওইখানে যেহেতু রাখবে তখন নিষেধাজ্ঞা উঠে যাবে, সেই জন্য প্রিপারেশন একসাথে টিমে রাখার জন্য হতে পারে। ওয়ার্ল্ড কাপে সে যদি তার ব্যবহার সব কিছু ঠিক করে থাকে এবং আমরা কনভিন্সড হই যে সে ভালো আছে এবং তার পারফরমেন্স ভালো হয়, অবশ্যই ওয়ার্ল্ড কাপে সে ঢুকতো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাব্বির রহমানের নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করেছেন বিসিবির শৃঙ্খলা কমিটির দুই শীর্ষ কর্তা। শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, সাব্বিরের নিষেধাজ্ঞা কমানোর বিষয়টি নিয়ে তিনি অবগত, যদিও ভিন্ন কথা বলেছেন ভাইস চেয়ারম্যান শেখ সোহেল। বিসিবি প্রধানের মতো তিনিও বলেছেন, সাব্বিরের নিষেধাজ্ঞা কমানোর বিষয়ে কিছুই জানেন না। পানিশমেন্ট থাকা অবস্থায় সীমিত আসতে পারে না। পানিশমেন্ট অবশ্যই তার এটা কমানো হচ্ছে, সেই কারণে তো টিমের এটা বিবেচনা করা হচ্ছে। সিও এটা এই বিষয়ে ক্লিয়ারলি বলতে পারবে না আর কি আমাদের।
কিন্তু এটা অবশ্য করা হচ্ছে, না করে তো এটা কোনোভাবেই হয় না। কেউ চাহিদার কারণে যে কমানো হচ্ছে তা না, এটা টিমের প্রয়োজনে। অনেকদিন শিখছিলাম, এর ভিতরে আমি যখন বিসিবিতে আসলাম তখন আমার অফিসে একটা চিঠি আছে যে এটা ৬-৭ দিন। আমি জানতে পারলাম যে প্রেসিডেন্ট সাহেব আর কি সাব্বিরের যে মাত্র কয়েকটা দিন ছিল, প্রেসিডেন্ট সাহেবই এটা আর কি তাকে মাপুক করে দিয়েছে। অন্য প্রসঙ্গ, এবার ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষার্থী 2 ভাই বোনের। এই ঘটনায় আহত হয়েছেন বাবা। বেলা 11:30টার দিকে ঢাকা মাওয়া মহাসড়কের কেরানীগঞ্জের মোল্লারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকা মাওয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে আর বাড়ি ফেরা হলো না আফসার ও আফরিন নামের 2 ভাই বোনের। সবচেয়ে নিরাপদ স্থান বাবার সামনে থেকেই 2 সন্তানকে কেড়ে নিল বেপরোয়া ঘাতক ট্রাক। সোমবার সকালে ঢাকা মাওয়া মহাসড়কের কেরানীগঞ্জের মোল্লারপুল এলাকায় মোটরসাইকেল আরোহী বাবা ও 2 সন্তানকে পেছন থেকে ধাক্কা দিয়ে পিষে চলে যায় রড বোঝাই বেপরোয়া ট্রাকের চালক। ঘটনাস্থলেই মারা যায় দক্ষিণ কেরানীগঞ্জের কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর শিক্ষার্থী আফসার হোসেন ও 5ম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আফরিন। গুরুতর আহত হন বাবা। আব্বা মোটরসাইকেল দিয়ে নিয়ে আসে, আর পিছন থেকে ওই যে রড বোঝাই গাড়ি, ওই গাড়ি পিছন থেকে গাড়ি মেরে দিছে। অল্প বয়সের ড্রাইভার, কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই। ওই কদিন না চালার ফলে তো মনে করেন ড্রাইভার হয়ে গেল গা। এটার জন্য তো বেশিরভাগ অ্যাক্সিডেন্ট এটার জন্য তো হইতেছে। একটা মালবাহী ট্রাক পিছন থেকে ধাক্কা দিছে, আমি উইরা গিয়া ওই লোক গাথার মধ্যে পড়ে গেছি হেসরা। আর ওরা কোথায় গেছে আমি আর দেখিনি। আমার যখন জ্ঞান আইছে দেখি যে রাস্তায় পড়ে রয়েছে ওরা। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়ন এলাকায়। কান্নায় ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। এদিকে দুর্ঘটনার পরপরই ঢাকা মাওয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা। আমরা চাই ওদের সুষ্ঠু অপরাধী যে আছে তার সুষ্ঠু বিচার হোক এবং আমরা ন্যায় বিচার যাতে পাই। আমরা তাৎক্ষণিক স্কুল বন্ধ করে আমরা আমাদের ছাত্র শিক্ষক অভিভাবকদেরকে নিয়ে মানববন্ধন করে থানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা একটা বিচারের দাবি জানিয়েছি। ঘাতক ট্রাককে মুন্সিগঞ্জ এলাকা থেকে জব্দ করা হলেও পালিয়ে যাওয়া চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা। আহমেদ সালেহিন, সময় সংবাদ। নানা পদক্ষেপ সড়কে ফেরেনি কাঙ্ক্ষিত শৃঙ্খলা। রাজধানীতে চলমান ট্রাফিক শৃঙ্খলা পক্ষের মধ্যেই গত 13 দিনে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় 5 জনের প্রাণহানি হয়েছে। বন্ধ হয়নি যেখানে সেখানে যাত্রী ওঠানামা, নিয়ন্ত্রণে আসেনি বেপরোয়া যান চলাচল আর পথপাচারী পারাপার। সমস্যা সমাধানে ট্রাফিক সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। সন্তানের মৃত্যুর খবরে বারবার মূর্ছা যান ডালিমের মা সুফিয়া বেগম। সোমবার সকাল থেকে তার আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। আর স্বামী মোবারক হোসেনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ডালিমের বোন। স্বজনরা জানান, সৌদি আরবগামী বড় ভাই রুবেলকে এগিয়ে দেওয়ার জন্য নরসিংদীর রায়পুরা থেকে রোববার বিমানবন্দর এলাকায় একটি হোটেলে ওঠেন ছোট ভাই ডালিম ও তাদের ভগ্নিপতি মোবারক। রাতে বিমানবন্দরের প্রবেশ মুখে ট্রাক চাপায় নিহত হন ডালিম ও মোবারক। সৌদি আরব যাওয়ার জন্য আমি এসেছিলাম, আমার ভাই ছিল সাথে, আমার বোন জামাই ছিল। আমার রুমে স্যার সবাই আমি বলছি গেলি ভাই আমি ভাই নিচেতে আসি স্যার, আর খবর নাই স্যার, আমার ঘুম বারবার ভাঙতেছে গো স্যার। তার অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত। ওখানে আমরা বিচার যাবো, বিচার চাই আমরা। পুলিশ জানায়, ট্রাকটি অন্য একটি গাড়িকে ধাক্কা দেওয়ার পর দ্রুত পালাতে গিয়ে বিমানবন্দরের প্রবেশ মুখে 2 জনকে চাপা দেয়। ফুটপাতে আটকে না গেলে আরো ভয়াবহ ঘটনা ঘটতে পারত বলেও জানায় পুলিশ। পোস্টে হিট করে এখানে আটকে যায়। তো আসার সময় এখানে 2জন পথচারী ছিল, 2জন পথচারীকে সে আঘাত করে এবং ওখানেই তারা মারা যান। এটা তো একেবারে বিমানবন্দরের সম্মুখ প্রবেশ পথ। এখানে আমাদের 18 জন সদস্য সবসময় নিয়োজিত থাকেন। এরা কিন্তু আহত হতে পারতেন বা নিহত হতে পারতেন,
কিন্তু আল্লাহর রহমতে তাদের কোনো ক্ষতি হয়নি। তারা প্রাথমিকভাবে বলছে যে ব্রেক ফেল করেছে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে সে আসলে গাড়ি চালানোর জন্য হয়তো ততটা উপযুক্ত ছিল না। ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। নিহত ডালিমের বাড়ি রায়পুরার আনোয়ারাবাদ এবং ভগ্নিপতি মোবারকের বাড়ি চর সুবুদ্ধিতে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। নানা পদক্ষেপেও সড়কে ফেরেনি কাঙ্ক্ষিত শৃঙ্খলা। রাজধানীতে চলমান ট্রাফিক শৃঙ্খলা পক্ষের মধ্যেই গত 13 দিনে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় 5 জনের প্রাণহানি হয়েছে। বন্ধ হয়নি যেখানে সেখানে যাত্রী ওঠানামা, নিয়ন্ত্রণে আসেনি বেপরোয়া যান চলাচল আর পথচারী পারাপার। সমস্যা সমাধানে ট্রাফিক সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে ট্রাফিক বিভাগ। তারপরও থামেনি সড়ক দুর্ঘটনা। 15 জানুয়ারি শৃঙ্খলা পক্ষ শুরু হওয়ার পর 13 দিনে রাজধানীতে সড়ক দুর্ঘটনা ঘটেছে 7টি। প্রাণ হারিয়েছেন 5 জন, গুরুতর আহত হয়েছেন 7 জন। এছাড়াও ছোটখাটো দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 20 জনেরও বেশি। যেখানে সেখানে বন্ধ হয়নি যাত্রীদের ওঠানামা। নির্ধারিত স্টপেজে দাঁড়িয়ে থেকে গাড়ির জন্য অপেক্ষা করার মানসিকতাও তৈরি হয়নি যাত্রীদের। পথচারীদের বেপরোয়া চলাচল রয়ে গেছে আগের মতনই। চলাচলের সময় দরজা বন্ধ থাকার কথা থাকলেও তা এখনো মানছে না অনেকেই। উন্নত দেশগুলোতে সবাই যারা ট্রাফিক আইন মানে সেখানে দুর্ঘটনার হার এবং অন্যান্য সবকিছুই কম। তো আমাদের দেশে ট্রাফিক আইনের প্রতি কেউই শ্রদ্ধাশীল না, এটা প্রশাসন বলেন আর জনগণ বলেন। বাস মালিকদের খামখেয়ালিপনায় ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। গাড়ির কাগজ নাই কি নাই এটা ওরা বুঝবে, আমাদেরকে কেন ভোগান্তি দিচ্ছে। মালিকরা যদি এগুলোর দিকে না তাকায় তাহলে মনে করেন ড্রাইভার স্টাফরা কিছু করতে পারবে না। ড্রাইভার স্টাফরা পেটের তাড়নায় রোডে বাইরে হয়ে যায়। অব্যাহত প্রচেষ্টার মাধ্যমেই ধীরে ধীরে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে আশাবাদী ট্রাফিক বিভাগ। মানুষ অনেক স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করছে, যেমন রবার স্কাউট, তারপরে বিএনসিসি, এরা আমাদের সাথে কাজ করছে। সবাইকে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে আমরা নিয়ে এসেছি। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পথচারীরাও কিন্তু অনেক অসচেতন, বা আমাদের শহরটা পথচারী বান্ধব না, আর পথচারীরাও সচেতন না, যার ফলে কিন্তু দুর্ঘটনা যেমন বাড়ে, যানজটও বাড়ে। আমাদের অনেক উন্নয়নমূলক কার্যক্রম যেগুলো হচ্ছে সেগুলোর কারণে দেখা যায় আমাদের পথচারীদের জন্য কিন্তু ব্যবস্থা রাখা হয় না, এবং সমন্বয়হীনতার কারণে এই ঝুঁকি এবং দুর্ভোগটা বেড়ে যায়। এ ধরনের অভিযান চলমান রাখার তাগিদ দিচ্ছেন তারা। কেবলমাত্র আইনের প্রয়োগই নয়, দরকার সচেতনতা। পরিবহন শ্রমিক, মালিকপক্ষ, ট্রাফিক নিয়ন্ত্রণের সাথে সংশ্লিষ্টদের পাশাপাশি সাধারণ যাত্রী আর পথচারীরা যতদিন পর্যন্ত যার যার অবস্থান থেকে সচেতন না হবে ততদিন পর্যন্ত কাঙ্ক্ষিত নিরাপদ সড়কের লক্ষ্য অর্জন হবে না বলেই মনে করেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ইউএস বাংলার বিমান দুর্ঘটনার বিষয়ে নেপালের তদন্ত প্রতিবেদনে পাইলটকে একতরফাভাবে দায়ী করা হয়েছে বলে মন্তব্য করেছেন তদন্ত কমিটির বাংলাদেশের সদস্য সালাউদ্দিন এম রহমতুল্লাহ। বাংলাদেশ সিভিল এভিয়েশন কার্যালয়ে নেপালের তদন্ত প্রতিবেদন প্রকাশ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কন্ট্রোল রুমের যথাযথ নির্দেশনা না দেওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে প্রতিবেদনে। 2018 সালের 12 মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় 71 জন যাত্রীর মধ্যে পাইলট ও ক্রু সহ মোট 51 জন যাত্রী প্রাণ হারান। ওই দুর্ঘটনার পর ধূম্রজাল সৃষ্টি হয় দুর্ঘটনার কারণ নিয়ে। বাংলাদেশ ও নেপালের পক্ষ থেকে পাল্টাপাল্টি বক্তব্য আসে। এপ্রিলে প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে বলা হয়েছিল বিমানটি অবতরণের শেষ মুহূর্তে ককপিটের সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তবে 28 আগস্ট কাঠমান্ডু পোস্টে তদন্ত কমিশনের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে দুর্ঘটনার জন্য পাইলটের ওপর দায় চাপানো হয়, যদিও সে সময় প্রতিবাদ করে বাংলাদেশ। দুর্ঘটনার প্রায় 1 বছরের মাথায় চূড়ান্ত তদন্ত প্রতিবেদনেও দায়ী করা হয়েছে পাইলটের ভুলকে। তবে প্রতিবেদন নিয়ে বাংলাদেশ সিভিল এভিয়েশনের অভিযোগ, 53 পৃষ্ঠার প্রতিবেদনে বাংলাদেশের পক্ষ থেকে করা সুপারিশগুলো আমলে নেওয়া হয়নি। কন্ট্রোলার আরো বেশি অ্যাক্টিভিটি, আরো বেশি সোচ্চার হতে পারতো, আরো বেশি অ্যাক্টিভ হতে পারতো, এবং কমান্ডার নিয়ে পাইলটকে ডাইরেক্ট করতে বলতো, you just go for miss approach or go for radar vector, okay, climb this, go to this side, turn to that heading and guide করে নিয়ে আসতে পারতো। তাদের যে ইনকোয়ারিটা করেছে, নাথিং রং ইন দ্যাট, উই এগ্রি টু অল দ্যাট, বাট আমরা কিছু পয়েন্ট অ্যাড করেছি যে এই পয়েন্টগুলো আরো বেশি এমফাসিস করা উচিত ছিল, যে পয়েন্টটা তারা এখানে দেয় নাই। পাইলটের দক্ষতা নিয়েও কোনো প্রশ্ন নেই, তবে গাফিলতি ছিল কন্ট্রোল টাওয়ারের। একটা সময় পাইলট দিগ্ভ্রান্ত হলেও রানওয়ে দেখে যথাযথ অবতরণের জন্য তাকে রাডারের সহায়তা দেওয়া হয়নি। পাইলটের
এক্সপিরিয়েন্সের কোনো ইস্যু ছিল না, দুইজনেরই পাইলট লসটি ছিল ওই পর্যায়ে হিলের মধ্যে, যেটা সব পাইলটের হবে। বিশেষ সময় সে রানওয়ে দেখতে পায়, তখন সে বলল যে তুমি কি 20-তে ল্যান্ড করতে আসছো, আপনারা বুঝেছেন উল্টা দিকে ল্যান্ড করতে আসছো। ও বলেছে না, আমি তো 02-তে ল্যান্ড করতে আসছি। হয়তো বা এই ক্র্যাশটা হতো না যদি কন্ট্রোলার আরেকটু অ্যাগ্রেসিভ হয়ে বলতো যে না না না, তুমি এখন গো অ্যারাউন্ড করো, ফুল পাওয়ার, ক্লাইম্ব আপ, আই উইল শো ইউ দ্য রানওয়ে। রেকমেন্ডেশনসের মধ্যে বলেছি যে কন্ট্রোলারদের হিউম্যান ফ্যাক্টর ট্রেনিং দরকার। বাংলাদেশের সুপারিশগুলো অন্তর্ভুক্ত করা না হলে প্রয়োজনে আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা আইকাওতে যাওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। অ্যাকচুয়াল কন্ট্রোলার বসেছিলেন। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। সময় সংবাদে খবর প্রচারের পর শিক্ষার্থী ভর্তিতে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দিতে রাজধানীর 3টি স্কুলকে শিক্ষা বোর্ডের নোটিশ। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেন ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা সুলতান মনসুর। একই সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জোটের আরও কয়েকজন সংসদ সদস্য শপথ নিতে পারেন বলেও আভাস দেন তিনি। সময় সংবাদকে মুঠোফোনে এ কথা জানান সুলতান মনসুর নিজেই। তবে ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত অনুযায়ী কেউ শপথ নিচ্ছেন না জানিয়ে গণফোরামের নির্বাহী সভাপতি ডক্টর সুব্রত চৌধুরী বলেছেন, কেউ যদি দলীয় সিদ্ধান্ত না মানে তবে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। মানুষ যখন প্রতিকূল অবস্থার মধ্যে আমাদেরকে নির্বাচিত করেছে, এটা তো আমাদের মিডিয়ার ডক্টর কামরুল সাহেব অনেক আগেই বলছেন যে ইতিবাচক হবে আমাদের ভূমিকা। মানুষ তো ভোট দিতে তার অধিকার আদায়ের লক্ষ্যে ভূমিকা রাখার জন্য। তো কবে নাগাদ নিতে পারছেন বা বলতে পারবো না, সেটা 90 দিন তো হাতে আছে। যদি ওনারা যদি এই বিষয়ে যদি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেন, যেমন ওনারা বলছেন যে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগই নাই। আমি গণফোরামের কোনো অফিসিয়াল পদ পদবি নেই, আমি কোনো রাজনৈতিক দলের ছিলাম না। সম্ভবত অনুসারী হিসাবে ইন্ডিভিজুয়ালি জাতীয় ঐক্য প্রক্রিয়ার পদবিতে ছিলাম। এখানে বিএনপি যারা আছে তারাও শপথ দিতে পারে, শপথের ক্ষেত্রে কোনো বাধা নেই। আমার জানা মতে অনেকেই নেবেন, ধৈর্য ধরুন, সময় মতো দেখবেন। অনেকে নেবে বলতে হচ্ছে যে যারা বিএনপি থেকেও যারা দেখেন না সময় মতো, তো তারা ওরা করতেন 90 দিন সময় আছে। তো আমাদের সিদ্ধান্ত হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের তারা এই যে নির্বাচন হলো প্রতারণার নির্বাচন, এই নির্বাচনে তারা শপথ নেবে না, সংসদে যাবে না, এবং গণফোরামের একই সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তটা আমরা পরিবর্তন করি নাই। এখন যদি কেউ বক্তব্য দিতে থাকে, আমার তো মনে হয় এগুলো সিদ্ধান্ত ছড়ানোর জন্য দেওয়া হচ্ছে। যদি তিনি শপথ নেনই, সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা ঐক্যফ্রন্ট বা গণফোরাম? আমাদের সিদ্ধান্তকে ভায়োলেট করে যদি তারা শপথ নিতে যায়, তারা নিশ্চয়ই সাংগঠনিকভাবে যা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেটা নেওয়া হবে। গণভবনে চায়ের দাওয়াতে জাতীয় ঐক্যফ্রন্টের সাড়া না দেয়া তাদের নেতিবাচক রাজনৈতিক মনোভাবের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বিএনপির অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এই নির্বাচন গণতান্ত্রিক বিশ্বে অ্যাকসেপ্টেবিলিটি পেয়েছে। বিএনপি যেই চেষ্টাটা করছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, সেটা কিন্তু তারা ফেল করে। সবাইকে আমন্ত্রণ জানানো হয় ফেব্রুয়ারি মাসের 2 তারিখেই। প্লেজেন্টলি এক্সচেঞ্জটাই মূলত প্রোগ্রাম, আর একটু চাটা খাবে একসঙ্গে, ফাঁকে ফাঁকে কথাবার্তাও বলা যাবে। তো তারা যেভাবে বিষয়টিকে রিয়াক্ট করেছেন, রেসপন্ড করেছেন, নেতিবাচক রাজনীতির ধারাবাহিকতা। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা বাংলাদেশে সহিংস রাজনীতির অবসান চান না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর চা চক্রের আমন্ত্রণে সাড়া দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তারা আসলে বাংলাদেশে এই নেতিবাচক রাজনীতির অবসান চায় না। আপনাদের চিরচারিত মানুষের উপর আক্রমণ করার রাজনীতি পরিহার করুন। সবকিছুতে নেতিবাচক মনোভাব পোষণ করার যে রাজনীতি, সেটি পরিহার করে আসুন সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যায়। নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিমন্ত্রণে চা চক্রে যোগ দিলেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। বিকেলে গণভবনে এই চা চক্রে রাষ্ট্রদূতদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও যোগ দেন।
গণভবনের সবুজ লনে আমন্ত্রিত রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। এই আয়োজনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জাপান, ভারত, জার্মানি, সুইডেন সহ বাংলাদেশে নিযুক্ত 48 দেশের রাষ্ট্রদূত অংশ নেন। উপস্থিত ছিলেন জাতিসংঘ, আন্তর্জাতিক অভিবাসী সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা, ইউনিসেফ সহ বাংলাদেশে নিযুক্ত আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশীয় নানা পিঠাপুলি দিয়ে আপ্যায়ন করেন বিদেশি প্রতিনিধিদের। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার 5 বছরের সাজা বাড়িয়ে 10 বছর করার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতিদের স্বাক্ষর শেষে দুপুরে হাইকোর্টের ওয়েবসাইটে 176 পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এতিম তহবিলের অর্থ অপব্যবহার হলেও বেগম জিয়া কোনো পদক্ষেপ নেননি। রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এ ধরনের অপরাধে পার পাওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন উচ্চ আদালত। বয়স, সামাজিক মর্যাদা বিবেচনায় সাজা কম দিয়ে বিচারিক আদালত যে রায় দিয়েছিল তা আইনসম্মত ছিল না বলেও পর্যবেক্ষণ দিয়েছেন উচ্চ আদালত। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এ রায় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা ব্যক্তিদের জন্য হুঁশিয়ারি। গত 30 অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার 5 বছরের সাজা বাড়িয়ে 10 বছরের রায় দেন উচ্চ আদালত। এর আগে গত 8 ফেব্রুয়ারি এ মামলায় বেগম জিয়াকে 5 বছরের কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। উনি এই টাকাটা এইভাবে আত্মসাৎ করার হয়ে যাওয়ার পরে এই টাকাটা উদ্ধারের জন্য বা এই ব্যাপারে কোনো পদক্ষেপই উনি নেন নেই। এই রায়ের পরে অন্ততপক্ষে রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তারা সবাই অন্ততপক্ষে রাষ্ট্রীয় সম্পত্তি অর্থাৎ জনগণের সম্পত্তি যাতে কোনো রকম খোয়া না যায়, অপব্যবহার না হয় বা আত্মসাৎ না হয়, এই ব্যাপারে সবাই হুঁশিয়ার থাকবেন। মামলার প্রকৃত আসামি নন, কিন্তু 3 বছর ধরে আছেন কারাগারে। গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন দেখে হতবাক দেশের উচ্চ আদালত। এ ঘটনার ব্যাখ্যা চেয়ে দুদকের আইন শাখার মহাপরিচালক সহ 4 জনকে ডেকে পাঠানো হয়েছে। তাকে কেন মুক্তি দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, তদন্ত করে এ ধরনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা উচিত। তিনি আসামি নন। সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতির 33 মামলায় কারাগার থেকে আদালতে হাজির করা হলে বারবার একথা বলেছেন পাটকল শ্রমিক জাহ আলম। তারপরও এ মামলার ঘানি টানতে টানতে সর্বশান্ত তার পরিবার। আদালতে সুরাহা না হওয়ায় জাহ আলমের মা দ্বারস্থ হন মানবাধিকার কমিশনে। মামলাকারী সংস্থা দুদকও করে তদন্ত। এই 2 কমিশনের তদন্তে নিরপরাধ প্রমাণিত হন জাহ আলম। প্রকৃত আসামি সালেক, কিন্তু চেহারায় মিল থাকায় গ্রেফতার করা হয় জাহ আলমকে। ততদিনে কেটে গেছে 3 বছর। জাহ আলমের এমন অমানবিক কারাবাসের রিপোর্ট গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্যের জন্ম দেয়। বিষয়টি নজরে আনা হলে হতবাক হন দেশের উচ্চ আদালত। ডেকে পাঠানো হয় মামলা তদন্ত কর্মকর্তা, দুদকের আইন শাখার মহাপরিচালক সহ 4 জনকে। দুদক মহাপরিচালক আইন, এই মামলার যিনি বাদী ছিলেন দুদক পরিচালক, তাকে এবং হোম সেক্রেটারি এবং ল সেক্রেটারির প্রতিনিধি 2 জনকে আগামী রোববার দিন ইন পার্সন হাজির হওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন। ওনারা বিস্ময় প্রকাশ করেছেন এবং অসন্তুষ্টি প্রকাশ করেছেন, যেহেতু মামলাটা এখনো প্রক্রিয়ার মধ্যে আছে এবং ওনাদেরকে আসতে বলা হয়েছে, ব্যাখ্যা চাওয়া হয়েছে। সমস্ত কিছু জানার পরেই মহামান্য আদালত একটা সিদ্ধান্তে আসবেন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, নিরাপরাধ ব্যক্তিকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হলে জড়িতরা কেউ ছাড় পাবেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে যদি কেউ কোনো রকম উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের কাজ করে থাকে, নিশ্চয়ই আইন তার আমলে আসবে। এটা একদম যাতে না ঘটে, এটা দেখতে হবে যে নিরপরাধ লোক যাতে কোনো রকমভাবে হয়রানির শিকার না হয়। সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতির 33 মামলার মধ্যে শুধু একটি মামলায় জামিন পেয়েছেন জাহ আলম। বাকি মামলাগুলোতেও কেন তাকে জামিনে মুক্তি দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং সেন্টারের ফুড কর্নারের র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, 6টি প্রতিষ্ঠানকে 20 লাখ টাকা জরিমানা, 4টি সিলগালা। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার পরও দেশের বিভিন্ন হাসপাতালে যথাসময়ে চিকিৎসকদের পাওয়া যায়নি। কোথাও কোথাও রয়েছে ওষুধ সংকট।
এই অবস্থায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রোগীদের। চিকিৎসকদের দাবি বাড়তি সময়ে সেবা দিয়ে পুষিয়ে দেন তারা। পাশাপাশি শূন্য পদে জনবল নিয়োগের দাবি জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সরকারি সহায়তায় স্বল্প খরচে এখানে স্বাস্থ্য সেবা নিতে আসেন নানা বয়সী মানুষ, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত সেবা। যথাসময়ে চিকিৎসক না আসায় বাড়ছে দুর্ভোগ, পাশাপাশি মিলছে না সাধারণ রোগেরও ওষুধ। যে ডাক্তারগুলো আসার কথা, ডাক্তার ঠিকমতো আসে নাই, ঠিকমতো আমাদেরকে সেবা দেয় নাই। 10টার সময় আসা দেখি মাত্র 2জন ডাক্তার মাত্র দেখতেছে, বাকি 2টা একটা নার্স থাকে, আর সঠিক চিকিৎসা তো আমরা ভুলেও পাইছি না। ছোট বাচ্চা ডায়রি হয়েছে, তো রাত্রে নিয়ে আইছি, কোনো চিকিৎসা নাই। একই চিত্র বরগুনা সদর হাসপাতালে। সকাল 8টার পর হাসপাতালে গিয়ে দেখা যায় বিভিন্ন বিভাগের বেশ কয়েকজন চিকিৎসক অনুপস্থিত। নিজ নিজ বিভাগে পাওয়া যায়নি ডাক্তার শারমিন, আব্দুর রহমান ও সিদ্ধার্থ বড়াল সহ জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কামাল হোসাইনকে। হাসপাতালের কোথাও দেখা মেলেনি তাদের। এতে বিড়ম্বনায় পড়েন রোগী ও তাদের স্বজনরা। বাবুর টিকে দেওয়ার জন্য এখনো হয়নি, ওরা আসেনি এখনো। আজকে 3 দিন পর্যন্ত আমি এখানে বেডে শোয়া, কিন্তু এখন পর্যন্ত আমার কাছে কোনো ডাক্তার কোনো কিছু আসে নাই। আমি এমার্জেন্সিতে আসার পর 2জন ডাক্তারের একজনকে পাওয়া যায়নি। সামান্য সমস্যা থাকতে পারে, 15 মিনিট আধা ঘন্টা দেরি হতে পারে, ওই সময়টা আরেকজনকে দিয়ে কভার করা, এটা তা নাহলে আপনি হাসপাতাল চালাতে পারবেন না। মাত্র 2জন মেডিকেল অফিসার আমার। প্রধানমন্ত্রীর কথা ওই দিনই কার্যকর হবে যেদিন এখানের 19টা মেডিকেল অফিসারের পোস্ট পূর্ণ করতে পারবে। এদিকে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 4 দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। কর্তৃপক্ষ জানায় বৈদ্যুতিক গোলযোগের কারণে শুক্রবার থেকে বন্ধ রয়েছে হাসপাতালের পানি সরবরাহ কার্যক্রম। সাবিত সারোয়ার, সময় সংবাদ। এদিকে প্রধানমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর রংপুর মেডিকেলেও চিকিৎসক নার্সদের উপস্থিতি তুলনামূলকভাবে কিছুটা বেড়েছে। তবে সেবা নিয়ে অভিযোগের কমতি নেই ভুক্তভোগীদের। দালালদের দৌরাত্মে অতিষ্ঠ রোগী ও স্বজনদের অভিযোগ, এ ধরনের অনিয়মের সঙ্গে হাসপাতালের অসাধু কর্মচারীরা জড়িত। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, লোকবল সংকটে তারা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। রোববার সকালে চিকিৎসক নার্সদের ডিউটি পালনের অবহেলার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া হুঁশিয়ারির খবর গণমাধ্যমের কল্যাণে পৌঁছে যায় সবখানে। বিকেল পর্যন্ত সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে তার বক্তব্যের প্রতিফলন। চিকিৎসক নার্সদের উপস্থিতি খানিকটা বেশি দেখা গেছে এদিন। সাধারণত দুপুর 1টার পর ডাক্তারদের উপস্থিত পাওয়া না গেলেও বিকেল পর্যন্ত অনেককেই হাসপাতালে ব্যস্ত দেখা গেছে। তবে সেবার মান নিয়ে রোগী আর তাদের স্বজনদের অভিযোগের শেষ নেই। একটা দিয়ে ভর্তি করাইছি, বেড পাইনি, এখনো দাঁড়িয়ে আছে। এই ওয়ার্ডটা বিশেষ করে মেডিসিন বিভাগটা আরো বড় করা দরকার আমাদের, কারণ এখানে দেখেন আমাদের পেশেন্টরা বেড পাইতেছে না ঠিকভাবে, বা অন্যান্য আনুষঙ্গিক কোনো কিছু পাইতেছে না। ডাক্তার ওই যে দিনে একবার আসে, সকাল 10টার দিকে, আর আসে চলে গেল। ডাক্তার নার্সদের বাইরে হাসপাতালের কর্মচারী আর দালালদের নিয়ে অভিযোগগুলো বেশি গুরুতর। ওয়াশ টাশ করা, এগুলো বাবদ এই যে ছোট ছোট যে কর্মচারীরা, নিম্ন কর্মচারীরা পয়সা তারা করে না। বেড সংখ্যা বাড়ানো দরকার, চিকিৎসকের সংখ্যা বাড়ানো দরকার। এদিকে দেশের মানুষের চিকিৎসা সেবা নিয়ে প্রধানমন্ত্রীর আন্তরিক নির্দেশনাকে স্বাগত জানিয়েছে হাসপাতাল প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে প্রোগ্রাম নিয়েছেন স্বাস্থ্য ব্যবস্থার জন্য আমরা সাধুবাদ জানাই। যেখানে 1000 বেডে 2500 রোগী থাকে, সেখানে অবশ্যই একটা নতুন হাসপাতাল হওয়া দরকার, লোকবল বাড়ানো দরকার। এই লোকবল বাড়লে সেবার মানও বাড়বে। নানা কারণে দারিদ্র্যপ্রবণ অঞ্চলের সরকারি এই হাসপাতালে রোগীর চাপ বেড়েছে দিনের পর দিন। 1000 শয্যার এই হাসপাতাল সামলাচ্ছে 3 গুণ রোগীর চাপ। এই বিষয়গুলো বিবেচনারও আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ডাক্তার ও নার্সদের কর্মস্থলে উপস্থিতি মনিটরিংয়ে সেল গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আগামী 9 ফেব্রুয়ারির মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি সম্পন্ন করা হবে বলেও জানান মন্ত্রী। আশা করি 9 তারিখের মধ্যে আমরা এই কার্যক্রমটি শুরু করব ফেব্রুয়ারির আগামী মাসে।
তার জন্য আমাদের যে ভিটামিন প্রয়োজন আছে সেটা আমাদের স্টকে আছে, এর জন্য কোনো সমস্যা হবে না। উপজেলায় তদারকি করা হবে, দেখা হবে, সেল গঠন হবে, যে সেলটি থাকবে মন্ত্রণালয়, ডিজি অফিসে এবং ডিভিশনাল অফিসে, এবং এটার নেটওয়ার্কিং থাকবে, যার মাধ্যমে আমরা এই তথ্যগুলো পাবো এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব। সময় সংবাদে খবর প্রচারের পর শিক্ষার্থী ভর্তিতে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দিতে রাজধানীর 3টি স্কুলকে নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। স্কুল 3টি হলো কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। সন্ধ্যায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে 3টি স্কুলের শিক্ষার্থীদের ভর্তিতে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দিতে বলা হয়। গত 9 জানুয়ারি সময় সংবাদের প্রচারিত সংবাদের ভিত্তিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের তদন্ত শেষে সত্যতা পাওয়ার পর এই নোটিশ দেয় শিক্ষা বোর্ড। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং সেন্টারের ফুড কর্নারে অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে 6টি প্রতিষ্ঠানকে 20 লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিকেলে এ অভিযান চালানো হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাবারের রং মেশানো এবং মেয়াদোত্তীর্ণ খাবার মজুদ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মিডনাইট সান, ঢাকাইয়া, ইন্ডিয়ান হট মাসালা, ইন্ডিয়ান দরবার নামের 4টি প্রতিষ্ঠানকে 14 লাখ টাকা জরিমানার পাশাপাশি সিলগালা করে দেওয়া হয়। আর মোগল দরবার ও দিল্লি স্পাইসি নামের 2 প্রতিষ্ঠানকে 6 লাখ টাকা জরিমানা করা হয়। বেশ কিছু খাদ্যপণ্য রয়েছে, আপনার পাউরুটি, বনরুটি, যেগুলো আসলে এক্সপায়ার হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগে, এবং আজকে একটি বিষয় হলো যে 3 দিন আগে এক্সপায়ার পণ্য কিন্তু আজকেই সরবরাহ করা হয়েছে এই দোকানগুলোতে। তো এটি খুব দুঃখজনক, পাশাপাশি কিছু আনহাইজেনিক এনভায়রনমেন্টও রয়েছে। কি ময়মনসিংহে সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে পুড়ে গেছে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান। আগুনের ভয়াবহতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়, তবে কেউ হতাহত হয়নি। চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে গেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অবৈধভাবে গ্যাস সিলিন্ডার পরিবহন করা হচ্ছিল বলে জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সাইমা আকন্দের ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, মুক্তাগাছা এলাকার সিএনজি স্টেশন থেকে গ্যাস নিয়ে ভালুকার একটি কারখানায় যাওয়ার সময় ময়মনসিংহের রহমতপুর বাইপাস রোডে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে আগুন লেগে রাস্তার পাশে উল্টে যায়। উপর্যুপরি আরও কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন ভয়াবহ আকার ধারণ করে। আগুনে কাভার্ড ভ্যান ও আশপাশের গাছপালা পুড়ে যায়। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। গাড়িটা উল্টে দেওয়ার সাথে সাথে এলাকার বাসী চিৎকার মেরে দৌড় বেড়ে বাড়িছি। বাড়ির পরে একটা লোক বাড়িলো, বাড়ি হেরে পরে আমার এক ছোট ভাই নিয়ে আরেকটা বাইক করলাম। চাকা বাস্টমুস হওয়ার পরে হুমায়ুন দিয়ে আগুন উঠতেছি স্যার। উপরে যে কারেন্ট স্টিল লাইন নিয়ে ছিল ওটা বাড়ি লাগছে, বাড়ি লেগে আগুন লাগছে। মানে আর যদি 30 সেকেন্ড আমি থাকতে তাহলে আমার শরীরে আগুনটা ধরতো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ ও মুক্তাগাছার 7টি ইউনিট 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কভার ভ্যানের ভিতরে অনেক সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার প্রায় 100-র মতো আছে। দেখি ভিতরে আগুন জ্বলতেছে এবং এরপরে এক পর্যায়ে দেখলাম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হইয়া অনেক প্রায় 50 ফিট উপরে আগুনের শিখা উঠে গেছে এবং পাশের ঘরেও লেগে গেছে। সম্পূর্ণ অবৈধভাবে কাভার্ড ভ্যানে গ্যাস সিলিন্ডার পরিবহন করা হচ্ছিল বলে জানান তিতাস গ্যাসের কর্মকর্তা। আর এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনিরাপদ ভাবে এই আসলে সিলিন্ডার বহন করাটা কতটা যৌক্তিক, এটা আসলে অবশ্যই আমাদের ভেবে দেখবার সুযোগ রয়েছে। যে সিএনজি স্টেশন থেকে আনছে সেটা সম্পূর্ণ অবৈধভাবে আনছে, আর আমরা এটা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আর কাভার্ড ভ্যানটিতে প্রায় 100 গ্যাস সিলিন্ডার ছিল। এই এলাকার বিভিন্ন সিএনজি স্টেশন থেকে প্রতিদিন কাভার্ড ভ্যানে করে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া হয় ভালুকা ও শ্রীপুরের শিল্প কারখানায়। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। 2006 থেকে 2015 সাল এ 10 বছরে বাংলাদেশ থেকে 590 কোটি মার্কিন ডলার পাচার হয়েছে, এমন তথ্য উঠে এসেছে গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি নামের আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের এক প্রতিবেদনে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় 50,000 কোটি টাকা। সোমবার সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে এই বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে। আন্তর্জাতিক অর্থনীতির স্বচ্ছতা নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠানটির দাবি, আমদানি রফতানির বাণিজ্যের আড়ালে সিংহভাগ অর্থ পাচার হয়। 148টি উন্নয়নশীল দেশের অর্থ পাচার নিয়ে করা ওই প্রতিবেদনে দেখা যায়, এশিয়ার 30টি দেশের মধ্যে সর্বোচ্চ মালয়েশিয়া থেকে পাচার হয়েছে 3,300 কোটি ডলারের বেশি। প্রতিবেশী দেশ ভারত থেকে পাচার হয়েছে 980 কোটি ডলার। এছাড়া ব্রাজিল থেকে 1,220 কোটি, মেক্সিকো থেকে 4,290 কোটি ডলারের সমপরিমাণ অর্থ পাচার হয়েছে। পণ্যের বাজার তদারকিতে ট্যারিফ কমিশন, শিল্প মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়কে সমন্বিত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন
সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ ট্যারিফ কমিশনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণে একবারে 15% ভ্যাট নেয়ার দাবি করা হয়। দেশের ভোজ্য তেল, চিনি, ডালের মতো নিত্যপণ্যের চাহিদার সিংহভাগ মেটানো হয় আমদানির মাধ্যমে। এক্ষেত্রে সরকারের ট্যারিফ কমিশন চাহিদার বিপরীতে আমদানি ও বাজার দর নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সোমবার ট্যারিফ কমিশনের এক সভায় কমিশনের সার্বিক কার্যক্রম তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করা হয়। সভায় ভোজ্য তেল ও বনস্পতি বাজারজাতকারী সংগঠনের ব্যবসায়ীরা বলেন, ড্রামে তেল পরিবহনে ভেজালের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না, সেই সঙ্গে অস্বাস্থ্যকরও। তাই প্যাকেটজাত করে বিক্রির বাধ্যবাধকতার উপর জোর দেন তারা। এছাড়া খুচরা পর্যায়ে পণ্যের দাম নির্ধারণের সব ধরনের খরচ ও কমিশন বিবেচনায় নিতে আহ্বান জানান ব্যবসায়ীরা। আমাদের আপনার শিল্প মন্ত্রণালয় একভাবে আপনার ইনস্ট্রাকশন দিচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয় একভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে, ভোক্তা আইন অধিদপ্তর এটাও বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে, কিন্তু কে কখন কারে কি করতেছে হিট করতেছে আমরা জানি না। এগুলো আপনার একসাথে হওয়া উচিত। যত ট্রানজেকশন হবে তত বিল হবে, গাড়ি ভাড়া যোগ হবে, তাদের পরিবহন খরচ যোগ হবে, সব অন্যান্য কিছু। সেটা যাতে না করে আমাদেরকে যাতে পূর্বের ন্যায় আমাদেরকে যেভাবে একভাবে 15% ভ্যাট নিচ্ছে সেই জিনিসটা যাতে আমাদেরকে অব্যাহত থাকে। স্থানীয় বাজারে ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে আন্তর্জাতিক বাজার মূল্যের হালনাগাদ তথ্য জানাতে পরিবেশকদের আহ্বান জানিয়েছে ট্যারিফ কমিশন। আমরা আবেদন লিখিত করতে পারি, আবার সব সেক্টর স্টাডি করে আমরা এই বিষয়ে সরকারি সুপারিশ দিতে পারি যে এই সেক্টরকে কি অ্যাসিস্ট্যান্স করতে। সভায় জানানো হয়, শুল্ক নীতি পর্যালোচনা, শুল্ক হার যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা সহ বিভিন্ন বিষয়ে ট্যারিফ কমিশন ব্যবসা বান্ধব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা আগে যেতে পারবো। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। 248 কোটি টাকা ব্যয়ে পুরান ঢাকার জরাজীর্ণ কমিউনিটি সেন্টারগুলো ভেঙে আধুনিকায়নের প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিকেলে সিদ্দিক বাজার এলাকায় নির্মিতব্য মেয়র মোহাম্মদ হানিফ মাল্টিপারপাস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করে একথা জানান মেয়র সাইদ খোকন। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সহ দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। চলমান উন্নয়ন প্রকল্পগুলো শেষ হলে পুরান ঢাকাবাসীকে একটি আধুনিক ঢাকা উপহার দেওয়া সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন মেয়র। সাভারে মসজিদের ইমামের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সকালে এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করেন ভুক্তভোগীর বাবা। পুলিশ জানায়, গতকাল দুপুরে আশুলিয়া বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও মক্তব শিক্ষক আব্দুল্লাহ আল মামুন দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি এ বিষয়ে তার মাকে জানায়। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত ধর্ষক এলাকা ছেড়ে পালিয়ে যায়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এদিকে গাইবান্ধায় কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। সকালে গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শিক্ষার্থীদের অভিযোগ, ইতিহাস বিভাগের প্রধান অমিত পার্থ দীর্ঘদিন ধরে ছাত্রীদের ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর প্রস্তাব ও অশ্লীল ভিডিও পাঠান। শনিবার ভুক্তভোগী 5 ছাত্রী যৌন হয়রানির বিষয়টি লিখিতভাবে অধ্যক্ষের কাছে অভিযোগ করেন। বিষয়টি জানতে পেরে ব্যক্তিগত কারণ দেখিয়ে 4 দিনের ছুটি নেন অভিযুক্ত শিক্ষক অমিত পার্থ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শপথ নেয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত ঐক্যফ্রন্ট নেতা সুলতান মনসুরের। দলের সিদ্ধান্ত না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সুব্রত চৌধুরী। কেরানীগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল স্কুল পড়ুয়া ভাই বোনের। রাজধানীতে বড় ভাইকে বিমানবন্দরে বিদায় জানাতে এসে লাশ হলেন ছোট ভাই ও ভগ্নিপতি। কোনোভাবেই সড়কে ফিরছে না শৃঙ্খলা। প্রধানমন্ত্রীর নির্দেশের পর বিভাগীয় শহরের হাসপাতালের পরিস্থিতি কিছুটা পাল্টালেও উন্নতি নেই জেলা শহরে। উপস্থিতি মনিটরিংয়ে গঠন হচ্ছে সেল, জানালেন মন্ত্রী। ক্ষমতার অপব্যবহার করে পার পাওয়া যাবে না, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম জিয়ার সাজা বাড়ানোর হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে পর্যবেক্ষণ। এবং সাব্বিরকে নিউজিল্যান্ড সফরে দলে নেয়ার ব্যাপারে কিছুই জানেন না বিসিবি সভাপতি। দায় চাপালেন সিনিয়র ক্রিকেটারদের ওপর। পাল্টাপাল্টি বক্তব্য শৃঙ্খলা কমিটির 2 শীর্ষ কর্তার। এই ছিল রাতের সময়।
আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।